আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। মালদার বামনগোলায় বেহাল রাস্তার কারণে গৃহবধূর মৃত্যু নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপি পঞ্চায়েত নির্বাচনে হিংসায় নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। দেশ বিদেশের বহু শিল্পপতি এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার। সম্মেলন শুরু আগামী মঙ্গলবার। আজ ছট পুজো উপলক্ষে অস্তগামী সূর্যের আরাধনা। কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পুরসভার তরফে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে চক্ররেল। আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং গতকাল রাজস্থান এফসিকে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কলকাতাতেও বিভিন্ন ক্লাব ও রেস্তোরাঁয় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মালদার বামনগোলার মালডাঙ্গা গ্রামের বাসিন্দা মামনি রায়ের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাপানুতর অব্যাহত। রাস্তা খারাপ থাকায় ওই গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি, তাই খাটিয়ায় চাপিয়ে তাতে দড়ি বেঁধে 4.5 কিলোমিটার হেঁটে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান স্বামী কার্তিক রায়। রাস্তার বেহাল দশার জন্য অ্যাম্বুলেন্স বা কোনো টোটো গ্রামে ঢুকতে রাজি হয়নি। রাস্তাতেই ওই 25 বছরের গৃহবধূ মামনির মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ওই গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গতকাল দুপুরে গ্রামবাসীরা 4 ঘণ্টা মালদা লালগোলা রাজ্য সড়ক অবরোধ করেন। বামনগোলার বিডিও রাজু কুণ্ডু ঘটনাস্থলে গিয়ে 3 মাসের মধ্যে রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। প্রশাসন অবশ্য দাবি করেছে, পঞ্চায়েত ভোটের আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। বৃষ্টির জল জমায় তা ফের ভেঙে যায়। এদিকে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য নিয়ে শুরু হয়েছে চাপানুতর। তিনি গতকাল বর্ধমান শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, খারাপ রাস্তা নয়, ভাগ্যের কারণেই ওই যুবতীর মৃত্যু হয়েছে। 100-র মধ্যে একজনের যদি অবস্থা এরকম হয়, 99টাকে খারাপ বলবো কেন? শরীরের হাতে একটু কষ্ট হয়েছে, বলবো কি মাথা খারাপ হয়েছে? ওটা আমাদের কাছে লিখলে বললে আমরা সারিয়ে দেব। আমার বর্তমান মৃত্যু ও কারণে না, তার ভাগ্যে ছিল, রাস্তার জন্য মৃত্যু হয় না। মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, আরো বড় অপমানজনক, আরো বড় ঘৃণ্য, মন্ত্রী সাফাই দিচ্ছে ভাগ্যের কারণে মৃত্যু হয়েছে, রাস্তার কারণে নয়। এর থেকে লজ্জা কি থাকতে পারে? এই রকম নিষ্ঠুর নির্মম মন্তব্য একটা মন্ত্রী কি করে আমার জানা নেই। আমি এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য জুড়েই রাস্তার এই বেহাল অবস্থা। মালদার একটা জায়গায় হয়েছে নয়, কত জায়গায় পশ্চিমবঙ্গের আপনি এরকম দেখবেন। মানুষ বিচ্ছিন্ন হয়ে বসে আছে, রাস্তা নেই, ব্রিজ নেই। ব্রিজ এমন দূরে আছে যে সেদিক দিয়ে ঘুরে যেতে গেলে পেশেন্টের মৃত্যু হওয়া স্বাভাবিক। গোটা রাজ্য জুড়েই একই অবস্থা। রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনে হিংসায় নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন, রাজ্য সরকার কতজনকে হিংসায় নিহত বলে ঘোষণা করছে তাদের তালিকা প্রকাশ করা প্রয়োজন। শ্রী অধিকারী জানান, হোমগার্ডের চাকরি কোনো স্থায়ী চাকরি নয় এবং তাদের বেতন অত্যন্ত কম, তাই চাকরি দিতে হলে স্থায়ী সরকারি চাকরি দেওয়া উচিত। আসন্ন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র চমক ছাড়া আর কিছুই নয় বলে বিরোধী দলনেতার দাবি। আর্মহার্স্ট্রিট থানায় মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছে। অশোক সিং এর দেহ ফেরত চেয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় তাঁর পরিবার। আদালতের নির্দেশে দেহ এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশ আদালতের নির্দেশ ছাড়া দেহ ফিরিয়ে দিতে অস্বীকার করেছে। যেহেতু দ্বিতীয়বারের ময়নাতদন্তের আবেদন আদালত মঞ্জুর করেনি, তাই দেহ তাদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় পরিবার। সেই আবেদন গতকাল মঞ্জুর করে পুলিশের নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। রাজ্যে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। শিল্প দপ্তর আয়োজিত এই সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশ বিদেশের প্রথম শ্রেণীর বহু শিল্পপতি এবারের সম্মেলনে অংশ নিতে আসছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি, আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আরপিজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এদের মধ্যে অন্যতম। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও একঝাঁক শিল্পপতি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। আদানি গোষ্ঠীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবারের মতো এবারও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারির প্রেক্ষিতে গত এক বছরে রাজ্যের সরকারি হাসপাতালে রোগী রেফারের প্রবণতা 3% কমেছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। গত নভেম্বরে রাজ্যের জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলি থেকে গড়ে 8% রোগীকে রেফার করা হতো। চলতি নভেম্বরে তা কমে 5% হয়েছে। এই এক বছরের মধ্যে আরও 400 হাসপাতালকে রেফার সংক্রান্ত নজরদারির আওতায় আনা হয়েছে বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের পর গতকাল এডিজি সাউথ বেঙ্গল সিন্ধিনাথ গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দ্রুত তদন্তের কাজ শুরু করা হয়েছে, তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। তার সঙ্গে ঘটনাস্থলে যান বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি বলেন, ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু বাড়িতে আগুন লাগানো হয়, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, রূপচাঁদ মণ্ডল খুনে 4 অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সঙ্গে এই ঘটনার কতটা যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা পুরসভা ও পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজে কদমতলা ঘাট, দইঘাট, জাজেস ঘাট, তক্তাঘাট, বাগবাজার ঘাট সহ কলকাতার ছোট বড় মিলিয়ে 200টিরও বেশি ঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে ছট পুজোর আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশি বন্দোবস্তের পাশাপাশি ঘাটগুলিতে পরিশ্রুত পানীয় জল, আলো, প্রাথমিক চিকিৎসা, মহিলাদের জন্য ঘেরা জায়গা, অস্থায়ী ছাউনি প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, দূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে এবারও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশক্রমে কলকাতাতে রবীন্দ্র সরোবর ও বেলেঘাটা সুভাষ সরোবরে ছট পুজোর আয়োজন বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যেই ওই 2 সরোবরের গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার দইঘাটে ছট পুজো অনুষ্ঠানে সামিল হবেন বলে জানা গেছে। ছট পুজোয় ভক্তদের গঙ্গা স্নান ও আচার পালনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ ও আগামীকাল চক্র রেলের যাত্রা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। আজ সকাল 9টা থেকে আগামীকাল বিকেল 3টে পর্যন্ত এই রেল চলাচল নিয়ন্ত্রিত হবে বলে জানানো হয়েছে। ফলে আজ 4টি লোকাল ট্রেন বাতিল থাকবে। 6টি লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। রেলের ট্র্যাক, সিগন্যাল প্রভৃতি রক্ষণাবেক্ষণের জন্য আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর্ড, হাওড়া ব্যান্ডেল নৈহাটি, বর্ধমান হাওড়া ও খানা গুমানি সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। এজন্য হাওড়া ব্যান্ডেল কাটোয়া থেকে 2টি করে এবং বর্ধমান নৈহাটি তারকেশ্বর আজিমগঞ্জ থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন হতে পারে বলে পূর্ব রেল সূত্রে খবর। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত 700-র কিছু বেশি। পরিস্থিতি সামাল দিতে মেয়র ফিরহাদ হাকিম গতকাল জানান, 21শে নভেম্বরের মধ্যে দুর্গাপুজো এবং কালীপুজোর সমস্ত মণ্ডপ খুলে ফেলতে হবে। তা না হলে পুরসভা নিয়মমাফিক কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। বিকশিত ভারত সংকল্প যাত্রার 4র্থ দিনে গতকাল বাঁকুড়ার ছাতনা ব্লকে ঝুঁচকা এলাকায় মোবাইল প্রচার ভ্যান গিয়ে পৌঁছয়। গ্রামীণ এলাকায় কৃষির উন্নতি, মাটি পরীক্ষা নিরীক্ষা সহ রাসায়নিক ও কীটনাশক ছাড়া চাষ প্রশিক্ষণের মাধ্যমে অগ্রগতির কথা জানানো হয় এই প্রচারাভিযানে। এদিকে বিকশিত যাত্রার প্রচার ট্যাবলো গতকাল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির খাজরা এলাকাতে প্রচার চালায়। স্থানীয় গ্রামবাসীদের ভারত সরকারের বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানানো হয়। এই ব্লকের হাতিগেরিয়াতেও আরও একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেও প্রচুর উপভোক্তা বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমানের গুপ্তিপুরে মেয়ের মৃত্যুর সুবিচার না পেয়ে ও পুলিশের হয়রানিতে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হয়েছেন প্রতিমা চট্টোপাধ্যায় নামে 52 বছরের এক প্রৌঢ়া। গতকাল সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ দেহ উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়ে। মৃতদেহ আটকে রেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পুলিশের সঙ্গে মৃতার পরিবারের লোকজন ও গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জোর করে দেহ উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। মৃতার স্বামী সুশঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, গত জুন মাসে তাঁদের মেয়ে সুস্মিতা চট্টোপাধ্যায় গুপ্তিপুরে বাপের বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। তাকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। এমনকি সুস্মিতার স্বামী সৌম্য চক্রবর্তী তাকে দিয়ে ব্লু ফিল্ম করানোর জন্য চাপ দিত বলে অভিযোগ। মোহামেডান স্পোর্টিং ক্লাব গতকাল হায়দ্রাবাদের ডেকান এরিনায় আই লিগ ফুটবল ম্যাচে রাজস্থান এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। মোহামেডানের পক্ষে গোল করেছেন বিকাশ সিং ও এদি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে রাজস্থানের হয়ে একটি গোল করেন রাঘব গুপ্ত। 6 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে।
আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচকে উপলক্ষ করে কলকাতাতে উত্তেজনার আঁচ ছড়িয়েছে। শহরের বিভিন্ন ক্লাব ও রেস্তোরাঁয় বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পানশালাগুলিতে খেলা দেখানো নিয়ে যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় তার জন্য আগাম সতর্ক করে দিয়েছে কলকাতা পুলিশ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মালদার বামনগোলায় বেহাল রাস্তার কারণে গৃহবধূর মৃত্যু নিয়ে বিক্ষোভ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেশ বিদেশের বহু শিল্পপতি এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার। খবর শেষ হলো।